নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা অনুষ্ঠানে আজ আলাপ করাবো দ্বীপপুঞ্জের এক স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী শ্রী বিজয়লাল ব্যানার্জি, যিনি বিএল ব্যানার্জি নামেও জনপ্রিয় ছিলেন, তার পুত্র শ্রী প্রণব ব্যানার্জির সঙ্গে। নমস্কার প্রণব বাবু, আপনাকে স্বাগত বাংলা অনুষ্ঠানে। আপনার বাবা, যিনি একজন স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং অনেক সমাজ সংস্কারমূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন, তো আজ জানবো তার সংগ্রামের ব্যাপারে, তার জীবন সম্পর্কে, এবং জানবো তিনি কি ধরনের ব্যক্তিত্ব ছিলেন। তো প্রথমে জানবো যে তিনি কবে এবং কিভাবে আন্দামানে এসেছিলেন। আন্দামানে পুনর্বাসন প্রাপ্তির পরে গ্রামে গ্রামে দাবি উঠেছিল বাংলা মিডিয়াম স্কুল চাই। আচ্ছা। সেই সময় এখানকার চিফ কমিশনার শ্রী রাজওয়াড়ে সাহেব কলকাতায় গিয়েছিলেন শিক্ষক নিযুক্ত করার জন্য। এবং সেইখানে সেই সময় আমার মা শিক্ষিকা পদে নিযুক্ত হন এবং তার সাথে বাবাও ক্লার্কের পোস্টে চাকরি নিয়ে একই সঙ্গে আমাদেরকে সাথে নিয়ে আন্দামানে আসেন। তখন আপনাদের জন্ম হয়ে গেছিল? তখন আমরা 7 ভাই বোনের তখন জন্ম হয়ে গেছে। হ্যাঁ, আর এক বোন আন্দামানে এসে জন্মগ্রহণ করে। আচ্ছা, তিনি কি ধরনের ব্যক্তিত্ব ছিলেন, মানে মানুষ তিনি কেমন ছিলেন? বাবা এমনিতে রাশভারী দেখলে মনে হতো, কিন্তু আমুদে মানুষও ছিলেন। তিনি ছেলেপিলেদের নিয়ে তাদেরকে নিয়মানুবর্তিতা শেখানো বা দল বেঁধে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, তাদেরকে লাইব্রেরিতে বই পড়তে শেখানো, তাদের কোনো হাতের কাজ করতে শেখানো, এসব কাজেও আমরা তাকে যুক্ত থাকতে দেখেছি। আচ্ছা, তো ছোটবেলায় আপনারা বাবাকে কি চোখে দেখতেন, কিভাবে দেখতেন? বাবার কাছে আমরা আবদার করতাম এবং বাবা সেটা পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করতেন। যদিও আমরা খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিলাম, অভাব অনটন ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি আমাদের চাহিদা মেটাবার জন্য সচেষ্ট থাকতেন। তো আপনার বাবা চাকরি সূত্রে এখানে আসেন আপনি বলেছেন, তো তিনি চাকরি সূত্রে আসার পর কিভাবে তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে পড়েন? এখানে চাকরিতে আসার পর স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হননি, তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হয়েছিলেন তার লেখাপড়া করার সময়। আচ্ছা, মানে কলকাতায় থাকাকালীন? হ্যাঁ, কলকাতায় থাকাকালীন 1930 সালে তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হন। আচ্ছা। কেননা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন যখন কলকাতায় এক কংগ্রেসের অধিবেশন হচ্ছিল এবং সেই সময় জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এবং তাকে সভাস্থলে নিয়ে আসা হচ্ছিল 52 ঘোড়ার গাড়িতে করে, এবং তার আগে আগে জেনারেল কমান্ডিং অফিসার জিওসি হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি মিলিটারি পোশাকে সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে চড়ে সেই মিছিলকে পরিচালনা করে নিয়ে আসছিলেন সভাস্থলে। এইটা দেখে বাবা খুব অনুপ্রাণিত হন। পরবর্তী সময়ে জারবেদা জেলে ভগৎ সিংয়ের সহকারী যতীন দাস 64 দিন অনশন করে যখন মারা যান, তার মৃতদেহ কলকাতায় পাঠানো হয় এবং জনসাধারণের পক্ষ থেকে সুভাষচন্দ্র বসু সেই মৃতদেহ গ্রহণ করেন। পরে কেরাতলা মহাশ্মশানে তার দাহ কার্য হয়। এই ঘটনাগুলো বাবা যখন 15-16 বছর বয়স তার, কিন্তু তার মনে এগুলো দাগ কাটে এবং সেই সময়ে তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন। অনুশীলন সমিতি সেই সময়কার একটা বিপ্লবী পার্টি, তাতে তিনি যোগদান করেন এবং তাদের কাজ ছিল যে সমস্ত নিষিদ্ধ পুস্তক বা প্যাম্পলেট সরকার যেগুলো ব্যান করে দিয়েছিল সেইগুলো লোকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া গোপনে, এবং গ্রামে গ্রামে সেই প্যাম্পলেটগুলো লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে উত্তেজিত করা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। আচ্ছা, সেই কাজে তিনি নিযুক্ত হন। সেই কাজ করতে গিয়ে তিনি প্রথমবার ধরা পড়েন, কিন্তু প্রমাণ ছিল না বলে 15 দিনের জেল কাস্টাডি হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে 1942 সালে তিনি আবার ধরা পড়েন। এবার এইবার তাকে 1 বছরের জন্য কারাবাস দেওয়া হয় এবং পরে জেল থেকে বেরোবার পর তার চলাফেরার ওপরে বিধিনিষেধ আরোপ করা হয় যে তিনি তার বাড়ি ছেড়ে বা
এরিয়া ছেড়ে কোথাও যেতে পারবেন কোথাও না। যেতে পারবেন না। এরপর 1945 সালে আবার তিনি ধরা পড়েন নিষিদ্ধ পুস্তক সঙ্গে নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার পথে আচ্ছা, তিনি ধরা পড়েন এবং 1946 সালে তিনি ছাড়া পেয়ে যান স্বাধীনতার পূর্বকালেই। তখন আচ্ছা। ব্রিটিশ শাসন একটু আলগা হয়ে এসেছে, সেই আচ্ছা। সময় তিনি ছাড়া পান। ছাড়া পান। আচ্ছা, তো তার কর্মজীবন, তিনি তো একজন শিক্ষক ছিলেন। না, বাবা তো ক্লার্ক হিসেবে এখানে আচ্ছা, যোগদান তিনি করেছেন। একজন ক্লার্ক ছিলেন, ঠিক আছে। তো তার কর্মজীবন সম্পর্কে একটু আলোকপাত করেন, যদি দর্শক বন্ধুদের যদি জানান আপনি। দর্শক বন্ধুদের জানাতে পারি যে তার কর্মজীবনে তিনি তখনকার দিনে বিশেষ করে 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত আন্দামানে অফিস আদালতের কাজকর্ম হতো। আচ্ছা, তিনি মানে খুব ডিসিপ্লিনড বা নিয়মানুবর্তী আমরা যাকে বলি, সেই জীবন তিনি যাপন করতেন। তিনি ঠিক 8টার সময় অফিসে ঢুকতেন, আর 3টের সময় সমস্ত টেবিলে তাকে যা কাজ দেওয়া হতো সেগুলো ক্লিয়ার করে সমস্ত সেই দিনের কাজ তিনি সমাপ্ত করে বেরিয়ে পড়তেন। তারপর তিনি সেখান থেকে তার যে অন্যান্য কাজকর্ম আছে সেইগুলোর সঙ্গে তিনি যুক্ত হয়ে পড়তেন। আচ্ছা। তো তার সেই অনুশাসন যুক্ত জীবনের প্রভাব আপনাদের জীবনেও পড়েছে নিশ্চয়ই? নিশ্চয়ই। আমাদের জীবনে এমনিতে তো সকালবেলা ভোরবেলা 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হতো। সে আচ্ছা। শীত গ্রীষ্ম 12 মাস। বাবা সবাইকে, বাবা নিজে 4:30টার সময় ঘুম থেকে উঠতেন। আচ্ছা। বরাবর সারা জীবন তিনি করেছেন। এটা কি কলকাতার ঘটনা? কলকাতার ঘটনা, এখানকার ঘটনা, সর্বত্রই সবসময় তিনি এটা আচ্ছা। করেছেন। 5টার মধ্যে সবাইকে উঠে পড়তে হবে ঘুম থেকে, আচ্ছা। এবং তারপরে নিজের রেডি হয়ে যে যার নিজের কাজে বেরিয়ে পড়তে হবে। আচ্ছা। এবং ছোটোবেলায় এই নিয়মানুবর্তিতার মধ্যেও তিনি সমস্ত যে পাড়ার ছেলেদেরকে, শুধু আমাদেরকে না, পাড়ার ছেলেপিলেরা যত ছিল আমাদের বয়সী বন্ধুবান্ধব, সবাইকেই তিনি এই ডিসিপ্লিন হওয়া বা নিয়মানুবর্তিতার পথে যাওয়াটা তিনি সকলকেই শেখাতেন। আমার তো 2টো ঘটনার কথা মনে আছে যে তিনি বাচ্চাদেরকে এতটা ভালোবাসতেন, বিভিন্ন তাদের নিয়ে লাইব্রেরি তৈরি করা। আমি দেখেছি যে আমার তখন 7-8 বছর বয়স, আমাদের সবাইকে ডেকে তিনি পাড়ায় 15ই আগস্ট বা 26শে জানুয়ারি শহীদ বেদি তৈরি করাতেন। আচ্ছা। ইট দিয়ে মাটি দিয়ে শহীদ বেদি তৈরি করে, এবং বিভিন্ন রকমের আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের ছবি জোগাড় করে সেই শহীদ বেদিকে সাজাতে হতো। তারপরে পতাকা উত্তোলন, তারপরে বাবা দেশাত্মবোধক গান গাইতেন, শেষকালে জনগণ মন দিয়ে শেষ হতো, এবং আমাদের সবাইকে তিনি নারকল নাড়ু বিতরণ করতেন। আচ্ছা, খুব তো সুন্দর। তারপরে আরেকটা জায়গায় আমরা দেখেছিলাম, বাবা এমনিতে আমুদে মানুষও ছিলেন, গান বাজনা করা, নাটক করানো, এগুলো তিনি করতেন। তিনি নিজে গান করতেন? তিনি নিজে গান করতেন। আচ্ছা। তিনি গান জানতেন, হারমোনিয়াম বাজিয়েই গান করতেন। তো তিনি একটা লোকসঙ্গীত এবং লোক নৃত্যের একটা কেন্দ্র তৈরি করেছিলেন, গম্ভীরা পরিষদ। আচ্ছা। সেইখানে গম্ভীরা গান, মালদহের প্রসিদ্ধ লোকনৃত্য বা লোকসঙ্গীত হচ্ছে গম্ভীরা গান এবং গম্ভীরা নৃত্য। সেইখানেতে হঠাৎ মানে বাবাকে দেখলাম যে শিব সেজে স্টেজের উপরে তিনি অন্যান্য লোকজনকে নিয়ে নাচানাচি করছেন এবং গান চলছে। আমরা তো ছোট ছিলাম, আমরা চিল্লিয়ে উঠলাম, ওই যে বাবা শিব সেজেছে, বাবা শিব সেজেছে। পাশের দর্শক আমাকে বললো, এই খোকা চুপ করে বসো। তো ঘটনাটা আমাদের আজও মনে আছে। সুতরাং বাবা একদিকে রাশভারী ছিলেন, নিয়মানুবর্তিতাকে তিনি প্রাধান্য দিতেন, আবার তিনি সকলকে নিয়ে, সমস্ত বাচ্চাদের নিয়ে বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্যেও যুক্ত থাকতেন। মানে তিনি সহজভাবেই মিশতেন মানুষের সঙ্গে। হ্যাঁ। তো তার জীবনের কোনো স্মৃতি যেটা আপনার এখন খুব মনে পড়ে এবং আপনার মনে খুব একটা প্রভাব ফেলেছে? এমনিতে তো বাবা ট্রেড ইউনিয়ন করতেন, তো বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন জায়গাতে দেখেছি। এবং আন্দামানে এসেও শ্রমিকদের জন্য বা সরকারি কর্মচারীদের জন্য আন্দোলন করতে গিয়ে তাকে জেলেও যেতে হয়েছে বার দুয়েক, সেটাও হয়েছে। চাকরি সূত্রে বাবাকে প্রথম পোস্টিং দেওয়া হলো জেল ডিপার্টমেন্টে।
জেল ডিপার্টমেন্ট সেলুলার জেলে ঢুকেই প্রথম বাবার নজরে এলো সেলুলার জেল ভাঙা চলছে। সেলুলার জেল ভাঙছে এটা দেখে বাবার মনে খুবই দুঃখ দেখা দেয়। তারপরে এখানে নেতাজিরও কোনো স্মারক কোথাও ছিল না। এই দুটো বিষয়কে নিয়ে তিনি সরকারের সঙ্গে লেখালেখি করতে শুরু করেন। প্রথম তিনি 300 জন লোকের সই নিয়ে একটা দরখাস্ত বা প্রতিবাদপত্র তিনি সরকারের কাছে পেশ করেন, দিল্লির সরকারের কাছে, এবং মুখ্য ভূমিতে বিভিন্ন জায়গায় সেই পত্র তিনি পাঠিয়ে দেন সেলুলার জেলের ভাঙাটা বন্ধ করার জন্য। পরবর্তী সময়ে সেলুলার জেল আমাদের কাছে প্রধানমন্ত্রী দেশাই যখন এসেছিলেন তিনি এটাকে রাষ্ট্রীয় স্মারক হিসেবে উদ্বোধন করেন। আর নেতাজির মূর্তিও পরবর্তী সময়ে আন্দামানে বসানো হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি যুক্ত ছিলেন। আন্দামানে রেড ক্রস সোসাইটি করা, যাতে কিনা ব্লাড ব্যাংক এখানে তৈরি হতে পারে। রক্তের অসুবিধা ছিল রক্ত পাওয়ার, মেনল্যান্ড থেকে রক্ত আনাতে হতো, সেই জন্য তিনি চেয়েছিলেন যে রেড ক্রসের মাধ্যমে ব্লাড ব্যাংক এখানে শুরু করা হোক। তিনি এখানে ডিস্টিটিউট ছেলে মেয়েদের জন্য যে সেবানিকেতন, তারও একজন প্রতিষ্ঠাতা ছিলেন। আন্দামানের ডিস্টিটিউট হোম এখানকার ছেলে মেয়েদের জন্য তৈরি করা, তিনি সেই কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। এছাড়া এখানকার শ্রমিক এবং সরকারি কর্মচারীদের যে দাবি দাওয়া, তাদের আন্দোলন, তার সঙ্গেও তিনি নিজেকে যুক্ত করেছিলেন। তো এছাড়া সবথেকে আমার মনে পড়ে যে বাবার মৃত্যুদিন, সেদিনকে ঈশ্বরী প্রসাদ গুপ্ত ছিলেন এখানকার লেফটেন্যান্ট গভর্নর। তিনি নিজে এসেছিলেন, যেহেতু বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি নিজে এসেছিলেন এবং সেই দিনকে তিনি দাঁড়িয়ে থেকে তার বাবার শেষকৃত্যটাই প্রথম মানে শেষ ইলেকট্রিক চুল্লিতে তাকে দাহ করা হয়েছিল। এরপর আর ইলেকট্রিক চুল্লি আন্দামানে ব্যবহার করা হয়নি। সেই দিনকেই তাকে দাহ করার পর ইলেকট্রিক চুল্লি বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, তো এই ঘটনাটা আমার মনে একটা দাগ কেটে যায় যে কতটা শ্রদ্ধা তাকে জানানো হয়েছিল। মানে এটা সত্যি আপনার কাছে তো খুব গর্বের বিষয় হবে নিশ্চয়ই। তো প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান থাকে। তো আপনার বাবাও একজন সফল পুরুষ ছিলেন, তো তার পিছনে কার অবদান রয়েছে? অবশ্যই মায়ের। আচ্ছা, কারণ মা নিজে শিক্ষিকা ছিলেন। আচ্ছা, আর সেই সময়ে খুব নামকরা শিক্ষিকা হিসেবে তার পরিচিতি ছিল। আচ্ছা, এখানে ট্রাইও অফ এডুকেশন ডিপার্টমেন্ট বলা হতো নায়ার ম্যাডাম, ব্যানার্জি ম্যাডাম এবং এমিলি ম্যাডাম। আচ্ছা, এই তিনজন শিক্ষিকা হ্যাডো স্কুলে ছিলেন। তাঁদের হাতে তৈরি বহু ছেলেরা আজকে আন্দামানের বড় বড় জায়গায় কাজ করে। ডাক্তার শিবশঙ্কর, ডাক্তার সদাশিবন, এরা সকলেই মায়ের ছাত্র ছিলেন এবং মায়ের শেষ জীবন পর্যন্ত, শেষ দিন যেদিনকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, সেই দিন তার মৃত্যুশয্যায় ডাক্তার সদাশিবন, ডাক্তার আমাদের শিবশঙ্কর, এরা সকলেই উপস্থিত ছিলেন এবং তারা বসে থেকে ডেথ সার্টিফিকেট লিখে দিয়ে তারপর তারা উঠে যান। তো তারা বলতেন আমাদের ম্যাডাম হসপিটালে আসবে না, হসপিটাল ম্যাডামের কাছে আসবে। আচ্ছা, এতটাই শ্রদ্ধা করতেন তারা আমার মাকে। হ্যাঁ, তো বাবার জীবনেও মায়ের প্রভাবটা অনেকটাই ছিল এবং বাবা যখন জেলে টেলে গেছেন বা বিভিন্ন সময় মা আমাদের দেখে শুনে রেখেছেন, তাকে অনেক বলিদান করতে। হ্যাঁ, তিনি আমাদেরকে দেখাশোনা করা, খাওয়া দাওয়া করানো, প্লাস নিজে স্কুলে যাওয়া, সবটাই তিনি একা হাতেই সামলেছেন। আচ্ছা, খুব ভালো, শুনে খুব ভালো লাগলো। তো আপনি একজন স্বাধীনতা সংগ্রামীর পুত্র হিসেবে কতটা গর্ববোধ করেন? আমি নিশ্চয়ই গর্বিত, কারণ বাবা যেভাবে তার জীবনকে আমরা দেখেছি সামনে থেকে, ফলে আমি নিজে আমার শিক্ষকতার জীবনে ছেলেপেলেদেরকে বা আমার ছাত্রছাত্রীদেরকে সবসময়ই ডিসিপ্লিন থাকা বা নিয়মানুবর্তিতার কথা সবসময়ই বলে এসেছি। আচ্ছা, এবং একটা আজকের দিনে সমস্ত ছাত্রদের হাতে যে মোবাইল দেখি আমরা, মোবাইল নিয়েই তারা সবসময় ব্যস্ত হয়ে রয়েছে।
আমি তাদেরকে একটাই কথা বলি যে মোবাইল আমাদের দরকার, কারণ বিজ্ঞানকে বাদ দিয়ে চলা যাবে না নিশ্চয়ই। কিন্তু মোবাইল যেন আমার বুদ্ধিবৃত্তিকে আচ্ছন্ন না করে, আমার মগজটাকে যেন মোবাইল আচ্ছন্ন না করতে পারে, দখল না করতে পারে। নিশ্চয়ই। আমি মোবাইলকে আমার কাজে লাগাবো, আমি গুগলকে আমার কাজে লাগাবো, কারণ গুগল আমাকে সব সাহায্য করবে 5%, আর বাকি 95% আমাকে বইপত্র পড়তে হবে। সুতরাং নিশ্চয়ই। ছাত্রদেরকে পড়াশোনায় আগ্রহী হওয়ার জন্য, আজকে যে পড়াশোনাটা কমে গেছে, আজকে ছাত্রছাত্রীরা পড়তে চায় না, তারা বলে মোবাইলে সব কিছু আছে। আমি বলি মোবাইলে সব কিছু নেই। সব কিছু মোবাইল নিশ্চয়ই আমাকে সাহায্য করতে পারে, সেটা 5% মাত্র, কিন্তু বাকি 95%-র জন্য আমাকে পড়াশোনা করতে হবে, লোকজনের সঙ্গে মিশতে হবে, মানুষের কাছে যেতে হবে। নিশ্চয়ই, একদম খাঁটি কথা বলেছেন আপনি। তো আপনার জীবন সম্বন্ধে জানতে চাইব, আপনি কি করতেন এবং এখন আপনি কিভাবে সময় কাটাচ্ছেন, আপনার অবসর সময় আপনি কি করেন? আমি তো শিক্ষকতার জীবনে প্রায় 42 বছর শিক্ষকতা করেছি, শিক্ষার প্রচারের জন্য। মানে ছোট ছোট নাটক করে করে আমরা এক এক জায়গায় দেখেছি, যার জন্য মানুষ উৎসাহী হয়ে এগিয়ে এসছে স্কুল খোলার জন্য, শিক্ষার জন্য। আজকে অবসর সময়ে আমি কিছু বইপত্র লিখি আন্দামানের ওপরে, আন্দামানের স্বাধীনতা সংগ্রামী যারা সেগুলো জেলে বন্দী ছিলেন তাদের নিয়ে বইপত্র লিখি। আর সমুদ্রের চড়ায় বালিতে ঘুরে বেড়ানো আমার একটা নেশা। সেইখানে আমি কিছু পুরনো গাছরা, শিকড় বাকড়, গাছের ডাল শুকনো অবস্থায় পড়ে থাকতে দেখি, সেগুলো কুড়িয়ে নিয়ে তার একটা রূপ দেওয়ার চেষ্টা করি বিভিন্ন রকমের। এই কাজটাকে অবনীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিলেন কাটুম কুটুম। তো সেই কাটুম কুটুমের কিছু জিনিসপত্র আমি তৈরি করার চেষ্টা করি। এইভাবে আমার সময়টা কেটে যায়। খুব ভালো। তো আপনি তো অনেক বছর আন্দামানে আছেন, তো তখনকার আন্দামান যখন আপনার বাবা ছিলেন এখানে, আর এখনকার আন্দামান যখন আপনার বাবা এখন আর বেঁচে নেই, তো সেই দুই আন্দামানের মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পান? পার্থক্য দেখছি এইটাই যে তখন আন্দামানে সামাজিকতা ছিল, আজকের আন্দামানে ব্যক্তিগত ব্যাপারটা সামনে এসে গেছে। তখনকার দিনে জাহাজ থেকে লোকেরা নামলে পরে এখানকার যারা বাঙালি বাসিন্দা ছিলেন তারা জাহাজ ঘাটায় ভিড় করতেন, যারা তামিল বাসিন্দা ছিলেন তারা জাহাজ ঘাটায় ভিড় করতেন। তারা দেখতে চাইতেন তাদের নিজের ভাষাভাষী মানুষ কতজন সেই জাহাজে এসেছে। তারা তাদের ঘরে আমন্ত্রণ জানাতেন, হয়তো প্রথম 1-2 দিন তাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখতেন, যতক্ষণ পর্যন্ত তার একটা স্থায়ী ব্যবস্থা না হচ্ছে। আমরা দেখেছি এখানকার দোকানদাররা, বড় বড় দোকানদার আজকে যারা এখানে, তখনকার দিনে তারা জাহাজ ঘাটে উপস্থিত হয়ে বলতেন, আমার দোকানে আসুন, প্রথম মাসটা আপনাকে কোনো পয়সা দিতে হবে না, আপনি আমার এখান থেকে জিনিস নেবেন, কারণ আমরা জানি আপনি সরকারি কর্মচারী হয়ে এসেছেন বা অন্য যে কোনো কাজে এসেছেন, প্রথম মাসটা আপনার হাতে পয়সা থাকবে না, তো আপনি প্রথম মাসটা জিনিস নেবেন, যখন মাইনে পাবেন তখন দেবেন। ট্যাক্সি খুব অল্প পরিমাণে ট্যাক্সি ছিল আন্দামানে। ট্যাক্সি ড্রাইভাররা যেখানে যেতে চাওয়া হোক তারা পৌঁছে দিতেন এবং কাগজে লিখে রাখতেন, একটা ছোট খাতায় তারা লিখে রাখতেন, মাসের শেষে তারা এসে পয়সা নিয়ে যেতেন। তখনই যে গাড়ি থেকে নেমে পয়সা দিতে হবে এমন ব্যাপারটা ছিল না। সুতরাং পয়সার যে মানুষের যে সম্বন্ধ আজকে পয়সার মাধ্যমে দাঁড়িয়েছে, আজকের দিনে যেটা সেবা নয় পরিষেবা, আজকে আমরা সেবা বলতে পারি না, সার্ভিস নয়, আজকে পেইড সার্ভিস, আজকে পরিষেবা। একটা চিঠি পোস্ট করতে হলে ছেলেটা যদি বাজারে যায়, আগে যদি বলতাম যে এই চিঠিটা পোস্ট করে দিবি ওখানে লেটার বক্সে, সানন্দে নিয়ে যেত। আজকে তার সঙ্গে 10টা টাকা দিয়ে দিতে হবে যে বাসে চলে যা, চিঠিটা পোস্ট করে দিস। তো আজকে সেবাটা পরিষেবা হয়ে গেছে। সুতরাং এই পরিবর্তনটা আমরা আন্দামানে দেখতে পাচ্ছি। স্বার্থ এসে গেছে এবং বিশ্বাস জিনিসটা কমে গেছে মানুষের মধ্যে। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার বাবার যে লিগেসি, সেটাকে এই নতুন প্রজন্ম কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবে? নতুন প্রজন্ম এগিয়ে নিয়ে যেতে পারবে তখনই যখন আমরা শিক্ষকরা
স্কুলে বা কলেজে তাঁদেরকে আমাদের পিছন দিকের যে ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেটা সঠিকভাবে পড়াতে পারবো এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবো যে দেশ মানে শুধুমাত্র গাছপালা, পাহাড়, পর্বত, জঙ্গল বা মরুভূমি নয়। দেশটা দেশ তখনই হয় যখন সেখানে মানুষ বসবাস করে। আর সেই মানুষের মধ্যে যারা দেশ গঠন করে, খেটে খাওয়া মানুষজন, কৃষক, শ্রমিক বা অন্যান্য কারিগর যারা আছেন, দেশ সৃষ্টিতে যারা অংশগ্রহণ করছেন, সেই সব মানুষদের কথাবার্তা চিন্তা করতে, তাদের জীবনযাত্রাকে উন্নত করার জন্য কাজ করার দিকে তাদেরকে যখন আমরা ধাবিত করতে পারবো, সেইটা লিগাসিকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সহায়ক হবে। খুব ভালো কথা বললেন, খুব খাঁটি কথা বললেন আপনি। তো যেতে যেতে দর্শক বন্ধুরা যারা আপনাকে আজ দেখছেন টিভির মাধ্যমে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? তাদের উদ্দেশ্যে বলতে চাইব যে আমরা তো অনেক দিন পৃথিবীটাকে দেখলাম, আগামী পৃথিবীটাকে আগামী প্রজন্মের জন্য সুন্দরভাবে রেখে যাওয়াটা আমাদের বড় কাজ। আর সেই বড় কাজের জন্য পৃথিবীর সবুজায়ন করা, পৃথিবীর গাছপালা কেটে যাতে নিশ্চিহ্ন না হয়ে যায়, অযথা যাতে জলের আমরা নষ্ট না করি, অযথা যেন আজকে সমস্ত ছেলে মেয়েদের কাছে স্কুটার আছে, মোটর সাইকেল আছে, কাজ নেই, কর্ম নেই, শুধু শুধু ঘুরে বেড়ানো, তাতে তেলের অপচয় হচ্ছে। এইগুলোকে যদি বন্ধ করবার জন্য আমরা যদি কিছু উদ্যোগ নিই, আগামী পৃথিবীটাকে যদি কিছু সঞ্চয় আগামী প্রজন্মের জন্য যদি আমরা রাখতে পারি, সেইটা আমাদের পক্ষে একটা বড় কাজ হবে। এবং আমার সমবয়সী যারা আমরা আছি, আমাদের কাজ হবে অহরহ সেই সম্বন্ধে প্রচার চালানো, সেই সম্বন্ধে প্রচার করা। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আজ কথা বলে, এতটা সময় আপনার সঙ্গে কাটালাম, এটা সত্যিই খুব আনন্দের ছিল, খুব এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা হলো, একটা নতুন অভিজ্ঞতা হলো আপনার সঙ্গে কথা বলে। তো আপনার বাবার সম্বন্ধে, শ্রদ্ধেয় শ্রী বিএল ব্যানার্জির সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, অজানা তথ্য আপনি দিলেন ওনার ব্যাপারে, ওনার ব্যক্তিগত জীবনের ব্যাপারে, ওনার সংগ্রামের ব্যাপারে। তো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার বহুমূল্য সময় যে আপনি আমাদের দিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। দর্শক বন্ধুরা, আজ কথা বলছিলাম শ্রদ্ধেয় শ্রী বিএল ব্যানার্জির পুত্র প্রণব ব্যানার্জির সঙ্গে। জেনে নিলাম অনেক অজানা তথ্য শ্রী বিএল ব্যানার্জির জীবন সম্পর্কে, তার ব্যক্তিগত জীবন, তার ব্যক্তিত্ব সম্পর্কে এবং তার স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে। বাংলা অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।